এই ভিডিওর টপিক হলো আপনি ইন্টারভিউ রুমে কেমনভাবে ইন্টারভিউ দেবেন। দেখুন, পুলিশের ইন্টারভিউ কিন্তু আপনার জ্ঞানের শেষ পরীক্ষা নয়। মানে এখানে দেখা হবে না যে আপনি জিকে কতগুলো উত্তর দিতে পারলেন। এখানে অবশ্যই দেখা হবে আপনার ব্যক্তিত্ব কীরকম, আপনার আত্মবিশ্বাস কেমন রয়েছে, আপনি কীরকমভাবে উত্তর দিচ্ছেন, আপনার সঠিক দেহভঙ্গি, আপনার ভদ্র আচরণে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। তো অবশ্যই নিজেকে সেইভাবে তৈরি করো যেন ইন্টারভিউ রুমে গিয়ে বি কনফিডেন্ট থাকো, বি ক্লেম থাকো, ভদ্র আচরণ করতে পারো, ভালোভাবে উত্তর দিতে পারো। কোনো উত্তর না দিতে পারাটা কিন্তু কোনো সমস্যা নয়, কিন্তু অবশ্যই আপনার বিহেভিয়ারটা ওখানে সমস্যা। তো ঠিকঠাকভাবে মক ইন্টারভিউ দিয়ে নিজেকে রুমের মধ্যে বারবার কথা বলে নিজেকে প্রিপেয়ার করো। বি ক্লেম, বি কনফিডেন্ট, বি ইউর সেলফ অ্যান্ড ইউ উইল বি সিলেক্টেড। বোর্ড এটা দেখে না আপনি কত প্রশ্ন মুখস্থ করেছেন, কত কঠিন শব্দ ব্যবহার করছেন, কতটা স্মার্ট উত্তর দিচ্ছেন। বোর্ড এটা দেখে আপনি কথা বলার সময় শান্ত কিনা, আপনার দেহভঙ্গিতে শৃঙ্খলা আছে কিনা, আপনার আচরণ ভদ্রতা ও সম্মান আছে কিনা, আপনার আচরণে ভদ্রতা ও সম্মান আছে কিনা, চাপ এলে আপনি ভেঙে পড়ছেন নাকি স্থির থাকছেন। এমন অনেক কোশ্চেন করা হবে যেগুলোর উত্তর হয়তো একটু সিচুয়েশন বেস বা কিছু চাপের মুহূর্ত সৃষ্টি করতে পারেন ওনারা, সেই জায়গাটাতে আপনি স্থির রয়েছেন কিনা। ইচ্ছে করেও ওনারা এমন কোশ্চেন করতে পারেন যে কোশ্চেনটার উত্তর হয়তো তোমার জানা নেই, কিন্তু সেই সময় আপনি খুব ইতস্তত বোধ করলেন, তো সেটা করা চলবে না। বি কনফিডেন্সের সাথে খুব ভদ্র শান্তভাবেই উত্তর দিতে হবে যে স্যার এই মুহূর্তে আমার এই কোশ্চেনটার উত্তর মনে পড়ছে না। খুব বেশি ইতস্তত বা টেনশন বা ঘাবড়ানো চলবে না। নেক্সট দেখো, ইন্টারভিউ বোর্ডে প্রবেশের নিয়ম। দরজার সামনে গিয়ে বলুন, স্যার আমি কি ভিতরে আসতে পারি। দেখো, দরজার সামনে গিয়ে বলতে হবে যে স্যার আমি কি ভিতরে আসতে পারি। এখানে অনেকেরই একটা ধারণা থাকতে পারে যে আমি কি দরজায় গিয়ে নক করব, যে স্যার। এখানে নক করার অপশানটা থাকবে না। কেন থাকবে না? দেখো, ইন্টারভিউ হয় একটা বড় হল রুমের মধ্যে, ওনার হয়তো এইখানে থাকবে আর তুমি থাকবে দাঁড়িয়ে এখানে। এখান থেকে যদি নক করো, ওনারা কিন্তু এখান থেকে কিন্তু কিছু শুনতে পাবে না। তোমার সামনে একজন থাকবে তোমাকে গাইড করার জন্য, ঠিক আছে, যে তোমার এরপর নাম এসেছে, তোমায় বলে দেবে যে যাও এরপর তোমার নাম, তোমাকে রেডি করে দেবে অনেক আগেই। তো তুমি কি করবে, তুমি একদম ওরা দরজাটা যদি নাও খুলে দেয়, তুমি প্রথমে দরজাটা খুলে গিয়ে সামনে দাঁড়িয়ে বলো স্যার আমি কি ভিতরে আসতে পারি। এরপরে দেখো, ভেতর থেকে যখন ওনারা বলবেন যে কামিং বা হ্যাঁ আসুন, শুনলে আপনি বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন যে ধন্যবাদ স্যার। তারপর দেখো এরপরে কি করবে, আপনার বসার চেয়ারের সামনে গিয়ে বসুন এবং গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম বলুন। এখানে বলা আছে আপনার বসার চেয়ারের সামনে গিয়ে বলুন গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। কেন বলা হয়েছে? প্রথমেই তোমাকে চেয়ারের সামনে গিয়ে বসা চলবে না, চেয়ারের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এক পাশে তোমার বাম হাতে ফাইল থাকবে, বাম হাতের ফাইল একদম কোমরের সাথে সাটিয়ে রাখতে হবে ফাইলটা। তারপর খুব ভালোভাবে দাঁড়িয়ে ফাইল নিয়ে বলার দরকার নেই, একটু মাথাটা নিচু করে বলো, ঘাড় নেড়ে নিচের দিকে নমস্কার স্যার, নমস্কার ম্যাম। ওখানে বোর্ডে কিন্তু ম্যাম থাকবে, স্যার থাকবে, তো সবাইকেই গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম বলো। এরপরে দেখো, যতক্ষণ না ওনারা বসতে বলছে ততক্ষণ বসবেন না। আপনার বাম হাতে ফাইলটি রেখে চুপচাপ চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকুন। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম বলার পর চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকুন। ওনারা আপনাকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই বসতে বলবে। বসতে বললে ধন্যবাদ জানিয়ে বসে পড়ুন। যখন বলবে যে হ্যাঁ বসুন বা বসে পড়ুন বা বসুন, মানে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। খুব ধীরে বসবেন, বসার সময় তাড়াহুড়ো করবেন না। যখনই বসতে বলা হবে খুব হড়বড় করে তাড়াহুড়ো করে বসবেন না, একদম ধীরে সুস্থে স্মার্টভাবে বি কনফিডেন্টের সাথে ভালোভাবে বসবেন। নেক্সট দেখুন, নাম ডাকা হলে কিভাবে যাবেন। তোমার নাম তো এখানে যে তোমাদেরকে একটা পিকচার এঁকে বোঝাচ্ছিলাম, তোমাদের এখানে সিরিয়াল ভাই বসে থাকবে, এখানে একজন বলবে যে তোমার নাম এসেছে। যখন নাম ডাকা হবে প্রথমে তো এখান থেকে বলছো তুমি দরজাটা খুলে যে স্যার আমি কি ভিতরে আসতে পারি। এখানে আবার তোমাদেরকে বলে দিচ্ছি ওনারা কিন্তু অনেক দূরে থাকবে, এখান থেকে তুমি নক করলেও ওনারা কিছু শুনতে পাবে না, তো নক করার অপশানটা থাকবে না। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম এটা ছিল না, বা আমি অনেক জায়গাও এটা দেখেছি যে ইন্টারভিউ কিন্তু একটা বড় হল রুমের মধ্যে হয়, কারণ একটা ইন্টারভিউ রুমে অনেকজন বসে থাকে, মেন যারা থাকেন তারা 4-5 জন থাকে, তার সাইডে থাকে, তো একটা হল রুমের মধ্যে ইন্টারভিউ হওয়ার চান্স থাকে। তো এরপর হল রুমের দরজার সামনে গিয়ে তুমি যদি দরজাতে নক করো, ওনারা কোনো দিন শুনতে পাবে না। তো এটাই হবে যে দরজা খোলো, তারপরে বলো যে স্যার আমি কি ভিতরে আসতে পারি। ওনারা তো বলবেন যে হ্যাঁ আসুন, সঙ্গে বললেন যে ধন্যবাদ স্যার। এরপর ধীরে হাঁটুন,
কান সোজা করে রাখুন, চোখে ভয় নয়। হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় মানুষটা নিজের উপর কতটা কন্ট্রোল রাখে। তো এই অভ্যাসগুলো রুমের মধ্যে বাড়িতে অবশ্যই করো। যে আমায় যখন ডাকবে, ইমাজিন করো যে আমায় ডাকছে, আমায় হেঁটে যেতে হচ্ছে, তো হেঁটে কিভাবে যাবে, ধীরে ধীরে কান সোজা করে চোখে ভয় না রেখে, এভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আপনি কেমনভাবে চেয়ারে বসবেন, চেয়ারের ঠিক মাঝখানে বসুন, পিঠ সোজা করে রাখুন, পা মাটিতে রাখুন, হাত উরুর উপর, দেখো এই জায়গায় হাত থাকবে। এবং তোমার যে হাত এখানে থেকে গেল, পুরো ইন্টারভিউ তোমার 3 থেকে যে 4 মিনিট ইন্টারভিউ হবে, এই জায়গা থেকে কিন্তু হাত আর সরবে না। যা কিছু মুভমেন্ট হবে মুখের মধ্যে, বোর্ডের যে প্রান্ত থেকেই তোমাকে কোশ্চেন করা হোক, এই ঘাড় নেড়ি মানে ঘাড় সরিয়েই তোমাকে উত্তর দিতে হবে। কোনো রকম কোনো হাতের মুভমেন্ট করা চলবে না, ঠিক আছে? যখন যিনি কোশ্চেন করবেন তার দিকে তাকিয়ে উত্তর দেবেন, কিন্তু কোনো রকম হাত এখান থেকে এই পজিশন থেকে তোমাকে কিন্তু সরানো যাবে না, ঠিক আছে? পা কী করা একদম উচিত নয়, যেমন পা নাড়ানো, চেয়ারে কোনো সময় হেলান দিয়ে দেওয়া, ভয়ে অনেক সময় হয়ে যায় যে আপনি একটু চেয়ারে হেলান দিয়ে দিলেন, একদম করবেন না। হাত বুকের উপর ভাঁজ, এই হাত উঠে একটু বুকের মধ্যে ভাঁজ, বা কথা বলার সময় হাতগুলো নাড়াচাড়া মুভমেন্ট একদম করা চলবে না। এই পজিশনে যে প্রথমে বসবেন, একদম শেষ পর্যন্ত এই পজিশনটাকে রাখুন। আপনার যা কোশ্চেন হবে পায়ের পজিশনও এইরকমই রাখুন, এটাই সবথেকে বেস্ট পজিশন। যদি খুব অসুবিধা হয় পা একটুকু সাইড করতে পারেন, কিন্তু বেস্ট পজিশন হচ্ছে এটাই। এই পজিশনে আপনাকে অনেক বেশি কনফিডেন্ট, স্মার্ট, ধীর, শান্ত লাগবে, ঠিক আছে? তো এই পজিশনে থেকেই পুরো ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করো। ইন্টারভিউ রুমে প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম কীরকম রয়েছে দেখো, প্রশ্ন শেষ হওয়া পর্যন্ত শুনুন। অনেকেই কি করে, বোর্ডের ইন্টারভিউ কর্তারা যখন একটা কোশ্চেন শুরু করলো যে বলো তো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে, এখানে অনেকে উত্তর দিতে শুরু করে দেয় যে স্যার 1526 সালে। কিন্তু না, এটা একদম ভুল। প্রশ্নকর্তার প্রশ্ন শেষ হওয়া পর্যন্ত শুনুন এবং তাকে স্টপ হতে দিন, তারপর উত্তর দেন। হতেও তো পারে যে উনি আরও আপনাকে কোশ্চেন করার ইচ্ছা রেখেছিল, আপনি মাঝখানে উত্তর দিয়ে দিলেন। এটা একদম করবেন না। আপনি বুঝতে পারবেন যে ওনার কোশ্চেনটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, উনি চুপ হয়ে গেছেন, উনি স্টপ হয়ে গেছেন। আপনি 1-2 সেকেন্ড ভাবুন, থামুন, থেমে যান, তারপর উত্তর দেন যে স্যার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। একদম সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে উত্তর দেন। কোনো রকম বলার দরকার নেই যে স্যার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এত সালে, এই রাজার মধ্যে এই রাজার সাথে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ হয়েছিল এই নদীর তীরে। এত বলার দরকার নেই, টু দ্য পয়েন্ট যেটুকু জিজ্ঞাসা ওনারা করবেন সেইটুকুর উত্তর দেন, খুব ভদ্র, শান্ত এবং কনফিডেন্সের সাথে। অবশ্যই স্যার বলুন যে স্যার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। ব্যাস, তোমার কোশ্চেনের উত্তর এখানেই শেষ। এর বাইরে বেশি কিছু বলার দরকার নেই। এর বাইরে যদি তুমি বেশি কিছু বলতে যাও, ওইখান থেকে তোমার কোশ্চেন হয়ে যাবে, সেইখানে কিন্তু তোমার সমস্যা হতে পারে। তো যতটুকু ওনারা কোশ্চেন করবেন ততটুকুনেরই উত্তর দেন এবং সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে উত্তর দেন। আর যদি না জানা থাকে, ধরো ওই কোশ্চেনের উত্তর আপনার জানা নেই, তো বলতে হবে সরি স্যার, এই মুহূর্তে সঠিক উত্তরটা মনে পড়ছে না, বা স্যার এই মুহূর্তে আমার কোশ্চেনের উত্তরটা মনে পড়ছে না। এটাই সব থেকে বেস্ট। এখানে তোমাদেরকে আরেকটা কথা ক্লিয়ার করি, আমি যেখানে টিউশন পড়াই, আমার যে স্টুডেন্ট রয়েছে এদেরকে আমি তুমি দিয়ে বলার অভ্যাস রয়েছে এবং আমার বেশ ভালো লাগে তুমি দিয়ে বলতে। তো ইন্টারভিউর যেই ক্লাসটা করাতে আমাকে আপনি বলতে হচ্ছে, এবং আমি চাইছি যে যেহেতু আপনাদের সাথে আমার আপনি বলাটাই ঠিক, তো কোথাও আমার প্রবলেম হচ্ছে, তুমি বলা হয়ে যাচ্ছে। তো এটার জন্য কিন্তু আই এম এক্সট্রিমলি সরি। নেক্সট দেখুন, আপনার আচরণবিধি কেমন হবে। হাসি মুখে প্রতিটি প্রশ্নের উত্তর দেন। যে কোনো কোশ্চেনের উত্তর একটু হাসি মুখেই দেন, ভালো, কোনো অসুবিধা নেই। মুখ গম্ভীর বা বিরক্ত দেখাবেন না, মানে একটু গম্ভীরভাবে এটা, কারণ কি আপনি যদি একটু না হাসেন তাহলে কিন্তু আপনাকে মনে হবে যে আপনার মুখটা গম্ভীর রয়েছে বা আপনি বিরক্ত বা আপনি টেনশন করছেন। একটু হালকা হাসির চেষ্টা করতে পারলে ভালো, যদি নাও পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু মুখ গম্ভীরভাবে রাখার একদম রাখবেন না। কারো কোথায় তর্ক করবেন না। অনেক সময় কি হয়, ওনার একটা বলল যে না এটা ঠিক হচ্ছে না, বা এটা ভুল, বা এই জিনিসটা আমি তোমার সাথে একমত না। অনেকে কিন্তু তর্ক করে যে না স্যার এটাই ঠিক, এটা কেন নয়, অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করে। অনেকেই করে না, কিন্তু কিছুজন করে। তো কোনোভাবেই তর্ক করবেন না। তর্ক করলেই কিন্তু সমস্যা শুরু হবে, তর্ক করলে আপনার নাম্বার কমবে। ওনার অনেক সময় দেখে যে ইচ্ছে করেই মানে আপনাকে রাগানোর চেষ্টা হয় বা আপনাকে ভুল বলা হয়, তো আপনি সেটাকে কীভাবে রিয়েক্ট করছেন। আপনি অবশ্যই বলতে, আপনার মত না থাকতে পারে, কিন্তু সেটা যে স্যার আমার যতটা ধারণা ছিল যে আমি জানতাম এটাই, তাহলে আমার ধারণা ভুল, বা আপনার যেটা বলছেন সেটা ঠিক, এটা বলতে পারো। তর্ক করার কোনো দরকার নেই। অতিরিক্ত হাসি
বা ঘন ঘন মুখ স্পর্শ করবেন না। কারো কারো অনেক ব্যাড হ্যাবিট বা মুদ্রা দোষ থাকে, যে কথা বলার সময় হাত নাড়াচাড়া বা চুল লাড়া বা নাক লাড়া, এই সময় একদম না। প্রথমে বলেছিলাম এই যে যতগুলো হ্যাবিট দেখানো হচ্ছে এগুলো সব ব্যাড হ্যাবিট, ঠিক আছে। আপনার হাতের মুভমেন্ট এরকম হবেই না, আপনার হাতের মুভমেন্ট একদম স্টিল যেখানে থাকা প্রথম ছবিতে আমি দেখেছিলাম ওভাবেই ইন্টারভিউ শুরু হবে, ওইভাবেই ইন্টারভিউ শেষ হয়ে যাবে। কণ্ঠস্বর স্থির রাখুন। ধন্যবাদ জানানোর অভ্যাস রাখুন। যদি নাম করে যখন বলবেন ওনারা যে বা ভালো, গুড, তখনই বলবে ধন্যবাদ স্যার। প্রতি কোথায় কোথায় তো ধন্যবাদ বলার দরকার নেই। ধন্যবাদ বলার কখন হয়, তুমি অনেক সময় উত্তর দিতে পারলে বা ভালো যখন বলবে ওরা ভালো বলবে, যে তোমাকে কনফিডেন্স দেবে। এমন না ইন্টারভিউ রুমে তোমাকে অনেক ভয় দেখাবে, দেখবে তোমরা যখন ইন্টারভিউ দেবে ওনারা একদম বন্ধুর মতো মিশে যাবে, একদম বলবে। যদি ধরো তোমার নাম হয় সৌরভই ধরো, সৌরভ কেমন আছো, বসো, কি করো, একদম ফ্রিলি কথা বলবে। জল খাবে, জল খেতে ইচ্ছে করছে, এরকম টাইপের কোশ্চেন করবে, একদম তোমাকে ইজিলি করে দেবে, কোনো টেনশন করার মতন কিছুই নেই, ঠিক আছে। কোনোভাবেই চেয়ারে হেলান দিয়ে দেবেন না। এই যে এখানে বলা ছিল এগুলো মুদ্রা দোষ, চেয়ারে হেলান দিয়ে উত্তর দিয়ে দেবেন না। গলা নিচু উঁচু নয়, তোমার গলার মুভমেন্টটা সাইড হবে কিন্তু উঁচু নিচু হবে না, সাইডে। কারণ আপনার যেখানে ইন্টারভিউ হবে তার পাশে অনেক এইরকম বোর্ড থাকবে, ঠিক আছে। এইরকম 1 জন 2 জন 3 জন 4 জন থাকবে, এই সাইডে একজন থাকবে, এই সাইডে একজন থাকবে, আর মাঝখানে আপনি থাকবেন, ঠিক আছে। তো আপনার এই দিকে ঘাড়ের মুভমেন্ট হবে, এই দিকে হবে, ঠিক আছে, কিন্তু উঁচু নিচু করবেন না। আবেগ নয়, যুক্তি। কোনো কোশ্চেনের উত্তর আবেগ দিয়ে বলার প্রয়োজন নেই, যুক্তি দিয়ে বলতে হবে। আইনকে অগ্রাধিকার দিতে হবে। বোর্ড দেখতে চায় চাপ এলে এই মানুষটা ভাঙবে নাকি স্থির থাকবে। অনেক সময় একটু চাপ ক্রিয়েট করার চেষ্টা করা হবে, কিন্তু এই চাপের মুহূর্তে আপনি কীরকম মুভমেন্ট করছেন, কীরকম বিহেভিয়ার করছেন, এটা কিন্তু বোর্ড দেখে, ঠিক আছে। আপনার যারা ইন্টারভিউ নেবে এর পাশে কিন্তু পিছনেও ব্যক্তি থাকে যারা আপনাকে অবজার্ভ করবে, আপনার মুভমেন্ট, আপনার কথা বলার ভঙ্গি, এরাও কিন্তু নাম্বার দেয়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট ও ফেসিয়াল কন্ট্রোল। যখনই কোনো যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকান, ঠিক আছে। তার স্বাভাবিক মুখভঙ্গি, অতিরিক্ত হাসি নয়। মানে জাস্ট বলতে এটাই চাইছি যে কোনো কোশ্চেনের উত্তর কিন্তু একদম চোখে চোখ রেখে বলবেন, ঠিক আছে। চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে হাসি মুখে বলবেন। কোনো সময় আপনি উত্তর দিচ্ছেন কিন্তু চোখ ওনার দিকে নেই, চোখ অন্য দিকে আছে বা অন্য এরকমভাবে উত্তর দেবেন না। যিনি কোশ্চেন করবেন তার চোখের দিকে তাকিয়ে উত্তর দেবেন। জানা থাকলে বলুন একদম সংক্ষিপ্তভাবে, যদি জানা না থাকে একদম কনফিডেন্সের সাথে বলুন যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ব্যাস গল্প শেষ। ইন্টারভিউ শেষ হলে কি করবেন? যখন আপনার ইন্টারভিউ শেষ হয়ে যাবে ওনারা আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে আপনার ইন্টারভিউ হয়ে গেছে বা আপনি আসতে পারেন। কি করবেন? বোর্ড শেষ বললে উঠে দাঁড়ান, সবার আগে উঠে দাঁড়ান, তারপর নমস্কার করুন, নমস্কার স্যার, নমস্কার ম্যাম, বা বলতে পারেন থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, তারপর ধীরে ধীরে আরামসে বেরিয়ে যান, ঠিক আছে। আর একটা দেখো, বোর্ড যখন বলবে ঠিক আছে যেতে পারেন, তখন প্রার্থীকে বা ক্যান্ডিডেটকে বলতে হবে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, শান্তভাবে উঠুন এবং বেরিয়ে যান, কোনো তাড়াহুড়ো করবেন না। আর ইন্টারভিউ শেষ হওয়ার পর মানে অনেকে কি করে, এটা আমি শুনেছি বা দেখেওছি, ঠিক আছে, যে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর সে একটু দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, ওনাদের দিকে তাকিয়ে মানে কিছুটা বলতে চায় অনেক আবেগে, যে স্যার আমার ইন্টারভিউটা ভালো হয়েছে কি না, বা স্যার আমি চাকরিটা পাবো কি না, বা আমার পরিবারের এই সমস্যা রয়েছে। একদম এই ভুলটা করো না, এটা তোমার নেগেটিভের সব থেকে চরম পর্যায়ে তুমি চলে গেলে, ঠিক আছে। তোমার ইন্টারভিউ শেষ, ওনারা যখনই বলে দেবে যে আপনার ইন্টারভিউ শেষ, সঙ্গে সঙ্গে কনফিডেন্সের সাথে উঠে দাঁড়াও, তারপরে বলো যে নমস্কার স্যার, নমস্কার ম্যাম, বা গুড মর্নিং স্যার। দেখো প্রথমে তো গুড মর্নিং বলে দিচ্ছ না, ওখানে আর গুড মর্নিং বলার দরকার নেই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম বলে চুপচাপ দাঁড়িয়ে বেরিয়ে চলে এসো। আর কোনো রকম না পিছনে তাকানো যাবে, না ওনাদের সাথে কোনো কথা বলা যাবে, না ওখানে কোনো টাইম স্পেন্ড করা যাবে, আচ্ছা ঠিক আছে। সর্বোপরি দেখে নাও, পুলিশের ইন্টারভিউতে আপনার কতটা বইয়ের জ্ঞান আছে সেটা সবচেয়ে বড় বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো আপনার জ্ঞান কিভাবে আপনি ব্যবহার করেন, আপনার দেহভঙ্গি কতটা সংযত, আপনার আচরণ কতটা ভদ্র ও নিয়ন্ত্রিত। আমি প্রথমও এটা দিয়েই শুরু করেছিলাম যে কখনোই এই ভুল করো না যে তুমি কটা কোশ্চেনের উত্তর দিতে পারছো। সবথেকে বড় বিষয় হচ্ছে যে ওই জায়গাতে কতটা তুমি কনফিডেন্ট, কতটা ভদ্র ব্যবহার করছো, তোমার দেহভঙ্গি কতটা সংযত, কতটা তুমি শান্ত। মানে পুরো ইন্টারভিউ তো তুমি যদি একটা কোশ্চেনের উত্তরও না দিতে পেরে যদি শান্ত থাকতে পারো, হাসি মুখে থাকতে পারো, তাতেও জানবে তুমি নাম্বার বেশি পাবে। কারণ ওনারা ওটাই দেখছে যে কোশ্চেন উত্তর পারুক না পারুক, কারণ পুলিশের তো তোমার
জ্ঞানের পরীক্ষা বা তোমার পরীক্ষা তো হয়ে গেছে অলরেডি, এটা তো তোমার দেখা হচ্ছে যে তুমি ব্যক্তি কেমন, এটা তো ব্যক্তিত্বের পরীক্ষা হচ্ছে, মানে কোশ্চেন জানা না থাকলেও এই কনফিডেন্ট আছে, ব্যাস এটাই তোমার দেখা হবে। দেহভঙ্গিকে পুলিশের ইন্টারভিউতে কেন এত গুরুত্ব দেওয়া হয় বা কেন এত দেহভঙ্গি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পুলিশ আগে কথা বলে না, পুলিশ কখনো কথা বলে না, পুলিশ আগে নিজেকে কন্ট্রোল করে। তো আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে বসছেন, কিভাবে প্রশ্ন শুনছেন, এই তিনটাতেই বোর্ড বুঝে যায় এই মানুষটাকে যদি আমরা সিলেক্ট করি বা ইউনিফর্ম দিই সে নিজেকে সামলাতে পারবে কি না। তোমাকে যারা অবজার্ভ করবে, যারা ইন্টারভিউ নেবে, এই তিনটে জিনিস থেকেই বুঝে নেবে যে এই ব্যক্তি কী রকম, এখান থেকেই তোমার নাম্বার হয়ে যাবে। ভদ্র আচরণ আপনাকে আলাদা করে তোলে। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা একজন শক্ত মানুষের পরিচয়। নমস্কার করো, ধৈর্য ধরে শোনো, শান্তভাবে উত্তর দাও, এই ছোট্ট জিনিসগুলোই আপনাকে অন্য 100 জন প্রার্থীর থেকে আলাদা করে তুলবে। আসল পার্থক্য এখানে, জ্ঞান অনেকেরই থাকে। দেখো আসল পার্থক্য কিন্তু তোমার অন্য ক্যান্ডিডেটের সাথে এটাই থাকবে যে জ্ঞান অনেকেরই থাকে, কিন্তু সংযম, শালীনতা আর আত্মনিয়ন্ত্রণ, এই তিনটে গুণ আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। পুলিশের ইন্টারভিউ 3 থেকে 4 মিনিটের হয়, এটা ভেবে যেও না যে পুলিশের ইন্টারভিউ মনে হয় 7, 10, 12 মিনিট হবে, খুব বেশি হলে 3 মিনিট ইন্টারভিউ হবে, এর থেকেও নিচে হওয়ার টাইম চান্স আছে 2 থেকে 2.5 মিনিট। দেখে মিলিয়ে নিও পরে যে কত মিনিট ইন্টারভিউ হচ্ছে, আমি তাও ধরে নিলাম 3 থেকে 4 মিনিট, চলো 5 মিনিট ধরে নিলাম, এর বাইরে তো 100% হবে না, ঠিক আছে। এই 3 থেকে 4 মিনিট আপনি কনফিডেন্সের সাথে থাকুন, উত্তর জানা না থাকলে বলুন এই মুহূর্তে মনে পড়ছে না স্যার, এই মুহূর্তে আমার উত্তরটি মনে পড়ছে না, একদম ভদ্রভাবে কনফিডেন্সের সাথে বলুন স্যার এই মুহূর্তে আমার উত্তরটা মনে পড়ছে না, ব্যাস। ইন্টারভিউ শেষ হলে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম বলে বাইরে বেরিয়ে যান, পিছন ফিরে তাকাবেন না, বোর্ডের চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবেন না, কোনো রকম কোনো কোশ্চেন করবেন না যে স্যার আমার ওই কোশ্চেনের উত্তর ঠিক ছিল কি, বা স্যার আমি যখন ইন্টারভিউটা দিচ্ছিলাম তখন ওই জায়গায় আমার এটা বলা ঠিক হয়নি স্যার, তার জন্য আমি দুঃখিত, কোনো না। ইন্টারভিউ শেষ মানে চেয়ার থেকে উঠে দাঁড়াও, নমস্কার বলো। তুমি যদি ভাবো যে আমার ওই ইন্টারভিউ চলাকালীন কোনো একটা ভুলের সমাধান আমি ইন্টারভিউ শেষে স্যারদেরকে বলবো, তাহলে অনেক সুবিধা পাবো বা কোনো ফ্যাসিলিটি হবে, এটা ধরে চলো, ওটা তোমার নেগেটিভের চরম পর্যায়ে চলে গেলে তোমার নাম্বার কমবেই কমবে, এটা একটা বিরাট নেগেটিভ দিক, অনেকে এটা করে, তো এই ভুলটা একদম করবে না। যাই ভুল হোক ওনারা শেষ বলে দিয়েছে মানে চেয়ার থেকে উঠে দাঁড়াও, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম বলে কনফিডেন্সের সাথে ধীরে ধীরে বেরিয়ে যাও। ইন্টারভিউতে অ্যাভারেজ সবাইকে ভালো নাম্বারই দেওয়া হয়, কাউকেই খুব একটা খারাপ নাম্বার দেওয়া হয় না, অ্যাভারেজ একটা মোটামুটি নাম্বার থাকে। ইন্টারভিউর জন্য খুব বেশি টেনশন করবেন না, যারা যারা ইন্টারভিউ দিচ্ছেন আশা করা যায় প্রায় সকলেরই এবছর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেরিট লিস্টে নাম চলে আসবে। এর অনেক কারণ আছে, কারণ মাঠে অনেক কম গুণ পার থেকে ডাকা হয়েছে, মাঠে অনেকেই পাস করতে পারেনি, মাঠে অনেক কম জন পাস করেছে, 200 মিটার ট্র্যাকের জন্য অনেকে মাঠ পাস করতে পারেনি, ঠিক আছে, যারা ভালো ভালো নাম্বার পেয়েছিল কিন্তু মাঠ পাস করতে পারেনি, ঠিক আছে, তাদের জন্য নেক্সট সুযোগ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, আরও ভালোভাবে মাঠ প্র্যাকটিস করে তাদেরও হয়ে যাবে। কিন্তু এগুলো কারণ রয়েছে, যাদের এর মধ্যেও যাদের একটু মেন এক্সামে নাম্বার কম আছে তারা অবশ্যই এই কয়টা দিন একটু ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন। ইন্টারভিউর জন্য প্রস্তুতি মানে কি, যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে, এই নিয়ে তো আমি একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটা ভালোভাবে দেখো, কি কি জানতে হবে সেগুলো ভালোভাবে দেখো। সবসময় ইমাজিন করো যে তুমি ইন্টারভিউ দিচ্ছ, ইন্টারভিউ রুমে যাচ্ছ, ঠিক আছে, ইন্টারভিউর দিনে হালকা একটু মেডিটেশন করো, একটু হালকা ছোট্ট মানে একদম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারলে ভালো, এটা তোমার কাজ হবে যে 5 থেকে 10 মিনিট ওইটুকু টাইম এক্সারসাইজ করলে ইন্টারভিউর দিনে তুমি একটু কনফিডেন্ট থাকতে পারো, যদি সুযোগ এবং সময় হয় তো করবে। আর এখন যে কটা দিন রয়েছে প্রতিদিন একটু হালকা এক্সারসাইজ করো, হালকা মেডিটেশন করো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, এবং প্রত্যেকটা সময় ইমাজিন করো চেয়ারের সামনে গিয়ে বসো, উত্তর দাও, নিজে কথা বলো, তুমি কেন পুলিশ হতে চাও, তুমি ভাবো যে ওনারা আমাকে এই কোশ্চেনটা করছে, মনে মনে ভাবো যে ওনারা একটা বোর্ড থেকেই কোশ্চেনটা আসছে, আমি এর উত্তরের প্রেজেন্টেশন কেমনভাবে দেবো, এই নিয়ে ইমাজিন করো। আশা করা যায় সবারই ইন্টারভিউ ভালো হবে। আমি নেক্সট ভিডিওতে পুলিশের ইন্টারভিউ গাইড ভিডিও আবার আপলোড করতেই থাকবো। তো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেয়। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।